মিল্লি, ম্যান্দা অথবা পিঠালি, যে নামেই ডাকুন না কেন, এটি আমাদের জামালপুরের একটি ঐতিহ্যবাহী খাবার। আপনি জামালপুরে জন্মগ্রহণ করেছেন কিংবা জামালপুরে বেড়ে উঠেছেন, কিন্তু এই খাবারটি আপনার পছন্দ নয়, এটা কখনোই হতে পারে না, কারণ এই খাবারটি আমাদের জামালপুরবাসীর কাছে অত্যন্ত প্রিয় একটি খাবার। আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব কিভাবে এই ঐতিহ্যবাহী খাবারটি রান্না করা হয়। এই খাবারটি রান্না করার জন্য বিশেষ এক ধরনের পাত্রের প্রয়োজন হয়। দেখতে পাচ্ছেন, এই পাত্রকে বলা হয় ডেস্কি, ডেস্কা কিংবা ডেক, যে নামে ডাকা হোক না কেন, এই পাত্রের মধ্যে এই খাবারটি অনেক বেশি পরিমাণে রান্না করা হয়। প্রথমেই এই বড় পাত্রটিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হয়। এরপর মাটিতে পানি মিশিয়ে একটা কাদা তৈরি করা হয়। সেই কাদা সেই পাত্রে মাখিয়ে নেওয়া হবে, যাতে করে যখন আগুনের তাপ লাগবে, সেই আগুনের তারপর আগুনের যে কালি আছে সেগুলো যেন সেই পাত্রে একদম বসে না যায়, সেজন্য পাত্রের উপর মাটি দিয়ে একটা স্তর তৈরি করে দেওয়া হবে। এই বড় পাতিলটার বাইরের পৃষ্ঠে সম্পূর্ণ মাটি দিয়ে এভাবে লেপে দেওয়া হয়। এরপর পাত্রটিকে বসানো হয় চুলার উপরে। মাটিতে গর্ত খুঁড়ে এখানে বিশেষ এক ধরনের চুলা তৈরি করে নেওয়া হয়, যে চুলায় এই বড় পাত্রটিকে বসানো হয় এবং এই ট্রেডিশনাল ফুডটি রান্না করা হয়। তো এরপরে এখানে এই মিল্লি বা ম্যান্দা যেটাই বলেন না কেন, এটা রান্নার জন্য প্রধান যে উপকরণ বা প্রধান যে ইনগ্রেডিয়েন্টসটা প্রয়োজন সেটা হচ্ছে গরুর গোশত। গরুর মাংস দিয়ে প্রধানত ম্যান্দা রান্না করা হয়। এই গরুর গোশতের পরিবর্তে এখানে মহিষের গোশতও ব্যবহার করা হয়, কিন্তু জামালপুরের যে ট্রেডিশন বা ট্রেডিশনাল ফুড যে ম্যান্দা, সেখানে মূলত গরুর গোশত দিয়েই বেশি রান্না করা হয় এবং গরুর গোশত দিয়ে রান্না করা ম্যান্দাই খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো প্রথমেই গরুর গোশত একদম ফ্রেশ গরু জবাই করে সেখান থেকে গোশত এনে একদম টাটকা টাটকা সেগুলোকে পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটা পাত্রে ধোয়ার পর আরেকটা পানি সহ পাত্রে রেখে, মানে মূলত দুইবার ধোয়ার জন্য এই প্রসেসটা করা হচ্ছে, যে একটা পাত্রে ধুয়ে আরেক পাত্রে নেওয়া হচ্ছে, সেখান থেকে ধুয়ে সেগুলোকে পানি ঝরিয়ে মূল পাত্রে দেওয়া হবে। আর ম্যান্দা রান্না করার জন্য যে মাংসটা সিলেক্ট করতে হয়, সেখানে স্বাভাবিকের তুলনায় একটু বেশি তেল কিংবা একটু তৈলাক্ত হলে ম্যান্দাটা ভালো রান্না হয়। এজন্য মাংস সিলেক্ট করার ক্ষেত্রে এখানে সামান্য একটু তেল সহ মাংসকে সিলেক্ট করা হয়। মাংসগুলো ধোয়া হয়ে গেলে সেগুলোকে ওই যে বড় পাত্রটা চুলায় বসানো হয়েছিল সেখানে হাত দিয়ে তুলে কিংবা একদম বাটি দিয়ে ঢেলে সরাসরি ওখানে দিয়ে দেওয়া হবে। যেহেতু অনেক বড় পাত্র এবং অনেক বেশি মানুষের রান্না করা হয়, সো সেখানে অনেক বেশি পরিমাণে মাংস ইউজ করা হয়। তো এই সাধারণ একটা বড় পাতিলে এখানে প্রায় 60 কেজির মতো গরুর মাংস ব্যবহার করা হয়। আর শুরুতেই বলেছি যে এখানে গরুর মাংস হচ্ছে প্রধান ইনগ্রেডিয়েন্ট, তো অনেক বেশি পরিমাণে গরুর মাংস এখানে ব্যবহার করা হবে। এভাবে একের পর এক পাত্র নিয়ে এসে এখানে এই বড় পাত্রে গরুর মাংসগুলোকে ঢালা হয়। তারপরে আসে এখানে বিভিন্ন ধরনের মশলা মিক্স করার পালা। ম্যান্দা রান্নার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে মশলা, অনেক ধরনের মশলা এখানে ইউজ করা হয়। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তার বিভিন্ন ধরনের বাটা মশলা ব্যবহার করা হয়। আর কাঁচামরিচগুলোকে একদম জাস্ট কোনো কিছু না কেটে সরাসরি ইউজ করা হয়। তো প্রথমেই দিয়ে দেওয়া হয় হলুদের গুঁড়া। মাংসের উপরে প্রথমেই পরিমাণ মতো, যিনি রান্না করেন ওনাকে বলা হয় বাবুর্চি। তো বাবুর্চির যে মাপ, সে মাপ অনুযায়ী যতটুকু প্রয়োজন সে পরিমাণ হলুদের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হবে। পরবর্তীতে এখানে প্রয়োজন মোতাবেক আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো অ্যাড করা হয়। এটা কিন্তু যতটুকু প্রয়োজন সে মাপ অনুযায়ী এখানে লিস্ট করে দেওয়া ছিল, সেগুলোকে বেটে রাখা হয়েছে বা ব্লেন্ড করে রাখা হয়েছে। সেই ব্লেন্ড করা বা বেটে রাখা আদা, রসুন এবং পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে দেওয়া হয়। আগে থেকে বোটা ছিঁড়ে রাখা কাঁচামরিচগুলোকে এভাবেই দিয়ে দেওয়া হয় প্রতিটা পাত্রে। এরপর দিয়ে দেওয়া হয় পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজগুলোকে একদম কিউব আকৃতি করে কেটে সেগুলোকে সরাসরি দিয়ে দেওয়া হয়।
এর পরবর্তীতে এখানে দিয়ে দেওয়া হয় আস্ত জিরা। পরিমাণ মতো আস্ত জিরা যতটুকু প্রয়োজন হবে সেটুকু পরিমাণ প্রতিটা পাত্রে আলাদাভাবে দিয়ে দেওয়া হয়। এরপর অ্যাড করা হয় ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এরপর পরিমাণ মতো কালো এলাচ দিয়ে দেওয়া হয়। এই কালো এলাচ কিন্তু এই মেন্দা বা মিল্লি রান্নার জন্য প্রধান একটা উপাদান, যেটা না দিলেই নয়। এরপর দিয়ে দেওয়া হয় পরিমাণ মতো সাদা এলাচ। এরপর অ্যাড করা হয় পরিমাণ মতো লবঙ্গ। লবঙ্গ এবং গোলমরিচ এখানে কিন্তু ইউজ করা হয়। এরপর দিয়ে দেওয়া হয় তেজপাতা। তেজপাতা হাতের আন্দাজে মানে পরিমাণ মতো যতটুকু লাগে ঠিক ততটুকু পরিমাণ এখানে দিয়ে দেওয়া হয়। এরপর দিয়ে দেওয়া হয় পরিমাণ মতো দারচিনি। এরপর দিতে হয় পরিমাণ মতো মরিচের গুঁড়ো। অনেক বেশি দেওয়া হয় কারণ এখানে পাত্র অনেক বড়, অনেক বেশি পরিমাণে লাগে। আর স্বাদ মতো লবণ যোগ করে দিতে হয় এর সাথে। এরপর সরিষার তেল দিয়ে দেওয়া হয় যাতে এই সম্পূর্ণ যে মশলা এবং গোস্ত আছে সেগুলোকে যেন ভালোভাবে মাখানো যায়, সেই জন্য সরিষার তেল দেওয়া হয়। আর এরপর কিছু পরিমাণ সয়াবিন তেলও দিয়ে দেওয়া হয়। এরপর আসে মাখানোর পালা। এই মাখানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর এটি মাখানোর জন্য বিশেষ দক্ষতা সম্পন্ন মানুষের প্রয়োজন হয় এবং অনেক শক্তিশালী মানুষের প্রয়োজন হয়। যেহেতু অনেক বড় পাতিল, এখানে চামচ দিয়ে মাখানো সম্ভব না, তাই একজনের হাতের ওপর এভাবে তেল মেখে নিয়ে তারপর 2 হাত দিয়ে বড় পাতিলে যত যা কিছু আছে সব ভালোভাবে অনেক বেশি পরিমাণে মিক্স করতে হয়। মাখানো ভালো না হলে রান্না ভালো হবে না, তাই মাখানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এভাবে বেশ কিছুক্ষণ এদিক ওদিক থেকে নিচে থেকে উপরে বা আশ থেকে পাশে সবভাবে সুন্দর করে মাখানো হয়। যত বেশি মাখানো হবে তত বেশি টেস্টি হবে। মাখানোর এক পর্যায়ে কিছু পরিমাণ পানি অ্যাড করে দেওয়া হয় যাতে মশলাগুলো একটু ভেজা ভেজা হয়ে ভালোভাবে মানে মিশে যায়। সেজন্য সামান্য করে পানি দেওয়া হয় আস্তে আস্তে, একবারে দেওয়া হয় না, আস্তে আস্তে একটু একটু করে পানি অ্যাড করা হয়। এরপর হাত দিয়ে মাখানো শেষ হলে এক পর্যায়ে বড় যে চামিচ আছে, যেটা আর কি এই পাত্রের জন্য আলাদাভাবে তৈরি করা, ওইটা দিয়ে আর কি উপর থেকে নিচে মাখাতে থাকতে হয়। কারণ বলেছিলাম যে এখানে মাখানোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যত ভালোভাবে মাখানো হবে তত ভালো স্বাদ হবে। মাখানোর পর্ব শেষ হলে চলে আসে চুলায় আগুন দেওয়ার পালা। এই জন্য অনেকগুলো শোলাতে আগুন ধরিয়ে নিতে হয়, দেন হচ্ছে চুলার ভিতরে দিয়ে দিতে হয়। তো এইভাবেই এই স্পেশালভাবে তৈরি করা চুলাতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর বেশ কিছুক্ষণ যখন জাল হয় বা পাত্রটা অনেক ভালোভাবে গরম হয়ে যায়, তখন আবার এই মিশ্রণটাকে বারে বারে নেড়ে দিতে হয় যাতে নিচের দিকে আটকে না যায় বা সব দিকে সমানভাবে তাপ পায়। সেজন্য মিশ্রণটাকে বারে বারে এভাবে এই বড় হাতলটা দিয়ে নেড়ে দিতে হবে। এভাবে অনেকক্ষণ যাবৎ চুলায় জাল চলতেই থাকবে আর একটু পরপর নাড়তে হবে যাতে করে নিচে না ধরে বা সম্পূর্ণকে ভালোভাবে মিক্স করে দেওয়া যায়। তো এভাবে জাল দিতেই হবে আর নাড়তেই হবে, এভাবে চলতে থাকবে একটু পরপর। এভাবে নাড়তে নাড়তে অনেকটা সময় পেরিয়ে যাবে। দেন এখানে অ্যাড করতে হবে অনেক বেশি পরিমাণে গরম পানি। তো ওইটুকু ক্লিপ নেওয়া হয়নি, তো অনেক বেশি পরিমাণে গরম পানি অ্যাড করতে হবে একদম পাতিলের কিনারা পর্যন্ত। তো তখন এই অবস্থা হবে। দেন জাল দিলে অনেক বেশি তাপ যখন দেওয়া হবে তখন এইভাবে পানিগুলো ফুটতে থাকবে আর গোস্তগুলো ভালোভাবে সিদ্ধ হতে থাকবে। তো এই মিল্লি রান্নার জন্য জাল দেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ যত বেশি জাল দেওয়া হবে এটার টেস্ট তত বেশি হবে। সেজন্য প্রায় 3 ঘন্টার মতো চুলায় রেখে এভাবে পানিগুলোকে মানে গোস্তগুলোকে সহ পানিগুলোকে সহ জাল দিতে হয়। একটা কথা মাথায় রাখতে হবে যে যত বেশি পরিমাণ জাল দেওয়া হবে তত বেশি পরিমাণ টেস্ট হবে। তো এরপর পাশে যে চুলাগুলো থাকে সেখানে পানি গরম করে নিয়ে সেখানে চালগুলোকে সরাসরি একদম ধুয়ে ঢেলে দেওয়া হয়। ওইখানেই মূলত ভাত রান্না করা হয়। অনেক বেশি পরিমাণ মানুষের ভাত রান্না করা হয়, তাই ওইখানেও বড় সসপ্যানে রান্না করা হয়। তো
তো এইভাবে চলতেই থাকে। এইদিকে মাংসগুলো এই মাখানো মাংসগুলো পানি দিয়ে এভাবে জাল দেওয়া হয়, আর ওইদিকে ভাত রান্না করতে থাকা হয় লাস্টের দিকে। কারণ এই মিল রান্না করতে অনেক বেশি সময় নিতে হয়, যাতে করে অনেক বেশি পরিমাণে জাল দেওয়া যায়, যেমন প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো। আর ভাত রান্না করতে তো অত বেশি সময় লাগে না, সেজন্য ভাতটা মূলত লাস্টের দিকেই রান্না করা হয়। যখন খেতে দেওয়া হবে তার 1 ঘন্টা আগে রান্না করা শুরু করা হয়। জাল দেওয়ার এক পর্যায়ে ঝোল যখন ঘন হয়ে আসে, মানে একটা পর্যায়ে আসে, তখন এখানে চালের গুঁড়ো অ্যাড করে দেওয়া হয়। এটা সাধারণ কোনো গোস্তের বা মাংসের তরকারি নয়, এখানে এটা একটা স্পেশাল আমাদের ট্রেডিশন। তো এখানে চালের গুঁড়া মেইন একটা ফ্যাক্টর। তো চালের গুঁড়া অ্যাড করে দেওয়া হয়, এভাবে নাড়তে থাকা হয়, আর একজন চালের গুঁড়া দিতে থাকে। একটা নির্দিষ্ট একটা ঘনত্ব যখন চলে আসে তখন চালের গুঁড়া দেওয়া অ্যাড করা হয়। সে পর্যন্ত কিন্তু এভাবে চালের গুঁড়া দিতেই থাকতে হয়, আর যেন চালের গুঁড়াগুলো দলা পাকিয়ে না যায় সেজন্য নিচে এভাবে কন্টিনিউয়াসলি নাড়তেই থাকতে হয়। তো এটার ঘনত্ব যখন একটা নির্দিষ্ট ঘনত্বে চলে আসে তখন এই চালের গুঁড়োগুলো দেওয়া অফ করে দেওয়া হয়, আর নাড়তে থাকতে হয় যেন ওই ভালোভাবে মিশে যায় এই চালের গুঁড়াগুলো একদম ভালোভাবে। এরপর ছোট একটি পাতিলে তেল গরম করে নেওয়া হয়। তারপর এখানে পরিমাণ মতো আদা রসুন কুচি, তারপর হচ্ছে তেজপাতা, সাদা এলাচ, জিরা, এগুলো অ্যাড করে নেওয়া হয়। এগুলো অ্যাড করে একটু ভেজে দেন এগুলোকে সেই যে বড় পাতিলটা আছে সেই পাতিলে অ্যাড করতে হবে। এটা হচ্ছে এই রান্নার লাস্ট পার্ট। পরবর্তীতে এই বড় পাতিলে ওই আগের যে ওখানে যে গরম করা হলো তেলের ভিতরে ওগুলো দিয়ে ওগুলো একদম সরাসরি ঢেলে দেওয়া হয়। এটাকে আমাদের এলাকায় বলা হয় যে তেলানি বা সম্ভার, মানে লাস্ট পার্ট, সম্ভার মানে শেষ পার্ট। তো এভাবে অ্যাড করে ভালোভাবে একটু নেড়ে দেওয়া। লাস্ট বাট নট লিস্ট, একদম শেষ পার্ট যখন খাবার দেওয়া হয়, যে খাবার দেওয়ার জন্যই এত বেশি আয়োজন বা এত বেশি রান্না বা এত বেশি যা কিছু করা হয়েছে সব কিছু এই খাবার দেওয়ার জন্যই। তো এই খাবারটাও ট্রেডিশনাল ওয়েতেই দেওয়া হয়, একদম মাটির ভিতরে এইভাবে পলিথিন পেরে এখানে বসতে দেওয়া হয়। এখানের আরেকটা ট্রেডিশন ছিল হচ্ছে কলার পাতা ইউজ করা। এখন যেহেতু কলার গাছ ওইদিকে এখন তত বেশি নাই, আবার কলার পাতা কেটে সেগুলো প্রসেস করা অনেক বেশি টাফ। তো এখন ওয়ান টাইম প্লেট ইউজ করা হয়। তো ওয়ান টাইম প্লেট ইউজ করে এভাবে বাইরে মানুষদেরকে বসতে দেওয়া হয়, দেন সেখানে ভাত, তারপর এভাবে মিল্লি বা মেন্দা এগুলোকে সার্ভ করা হয়। এখানে অনেকে বসে খায়, আবার খাবার দেওয়ার পর অনেকে খাবার নিয়ে তার বাসায়ও চলে যায়। তো এই হচ্ছে আমাদের ট্রেডিশন, এই হচ্ছে জামালপুরের ট্রেডিশন, জামালপুরের ঐতিহ্যবাহী মেন্দা। তো কিভাবে রান্না করা হয়, কিভাবে সার্ভ করা হয়, শুরু থেকে শেষ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ছিল আমাদের জামালপুরের ট্রেডিশনাল মেন্দা। তো যারা খেতে ইন্টারেস্টেড তারা চলে আসবেন জামালপুরের অনেক জায়গায় এই মেন্দা বা মিল্লি পাওয়া যায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।